আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংলাপ নয় সংলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কথাসাহিত্যিক ও রাজনৈতিক বিশ্লেষক তরুণ কুসুম। তরুণ ভাই, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাইন ভাই, আপনাকেও শুভেচ্ছা। 12 দিন ধরে টানা একটা যুদ্ধ পরিস্থিতি চলছে ইরান ইসরায়েলের মধ্যে, এবং শেষ মুহূর্তে আমরা একটা নাটকীয় পরিস্থিতি দেখলাম যে ট্রাম্প ফুট করে ঘোষণা দিলেন সিজফায়ার, এবং তিনি একটা হুঁশিয়ারিও দিলেন যে এই সিজফায়ার দুই পক্ষই মানতে হবে, কিন্তু তার সেই সিজফায়ার না মেনেই ইসরায়েল বা নেতানিয়াহু একেবারে স্পেসিফিকলি বললে তিনি আবার ইরানে বোমা হামলা করলেন। এই সিজফায়ারের কী ভবিষ্যৎ দেখছেন, আর ট্রাম্প ইউয়া কেন নাটকীয়ভাবে এরকম একটা ঘোষণা দিলেন? রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে দুইটা যুদ্ধ আসলে হয়েছে এবং একটা প্রথমত সেটা ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষ, এবং সেই জায়গায় আমরা দেখেছি যে ট্রাম্পের মাধ্যমে একটা মধ্যস্থতার মাধ্যমে এবং ট্রাম্পই ঘোষণা করেছিলেন যে একটা যুদ্ধবিরতি ভারত এবং পাকিস্তান, তো সেটা কিন্তু কার্যকর হয়েছে আমরা দেখেছি এবং বেশ সফলভাবেই হয়েছে। যদিও ভারত স্বীকার করেনি, কিন্তু পাকিস্তান সবসময় স্বীকার করেছে যে ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিটা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখলাম যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির ঘোষণাটা সেটা প্রধানত ট্রাম্পই বলে। তবে দুইটার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে, আপনারা লক্ষ্য করবেন। সেটা হলো যে আমরা লক্ষ্য করছি যেটা পাকিস্তান এবং ভারতের মধ্যে যখন সংঘর্ষটা হলো, সেখানে কিন্তু ট্রাম্প কিংবা আমেরিকা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন, শুধুমাত্র একটা মধ্যস্থতাকারী ভূমিকা পান। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েলের এলাই হিসেবে ট্রাম্পের কিন্তু অন্য আরেকটা ভূমিকা আছে। সে সরাসরি আক্রমণ করেছে, এবং আক্রমণ পরবর্তী সময়ে ইরান পাল্টা আক্রমণের পর একটা পর্যায়ে এসে ট্রাম্প ঘোষণা দিলেন যে তাদের একটা যুদ্ধবিরতি কথা চলছে এবং দুই পক্ষই সেটা মেনে নিয়েছে। যদিও আদৌ আমরা নিশ্চিত নই, কারণ ইসরায়েল এবং ইরান কেউই ঘোষণা করে নাই যে তারা আসলে যুদ্ধবিরতিকে চাচ্ছে কিনা। ফলে এই বইটার মধ্যে একটু সন্দেহ থেকে যায় যে প্রকৃতপক্ষে আসলে যুদ্ধবিরতি হতে যাচ্ছে কিনা, না ফারদার আসলে যুদ্ধটা চলবে। তা আসলে আরও দিন অবজার্ভ করতে হবে, অবজার্ভ করার পর আসলে জানবে। কিন্তু এখন যে জায়গায় পরিস্থিতি এসেছে, ধরেন ট্রাম্প তো দুই পক্ষকে থামতে বলেছেন, এবং ইরানের দিক থেকে সর্বশেষ যেটা জানা যাচ্ছে তারা বলছে যদি হামলা না হয় তাহলে আমরা পাল্টা হামলা করব না। কিন্তু ইসরায়েল যখন আবার এই হামলা করলো, ইসরায়েল কিন্তু সর্বাত্মকভাবে ট্রাম্প চেয়েছিলেন থামাতেন, কিন্তু সেটা পারেননি। এখন ইসরায়েল কি ট্রাম্পের গ্রিপের বাইরে চলে যাচ্ছে কিনা? একটা কথা কিন্তু প্রচলিত আছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, মানে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে, নাকি আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। অনেকে বলছেন যে ইসরায়েলই আসলে মূলত আমেরিকাকে সব কিছুতে নিয়ন্ত্রণ করছে, যে কারণে এই নেতানিয়াহু ট্রাম্পের এই হুঁশিয়ারির পরও তাকে পাত্তাই দিলেন না, মানে ইসরায়েল আমেরিকাকে পাত্তা দিচ্ছেন না। বিষয়টা কীভাবে দেখছেন? আমার যেটা মনে হয় সেটা হলো যে আপনি যেটা বললেন যে ইসরায়েল আসলে আমেরিকা কিংবা ট্রাম্পের এর থেকে বের হয়ে গিয়েছে, আমার মনে হয় সেটা অনেক আগেই গিয়েছে। আমরা যদি রিসেন্ট পাস্ট সময়গুলো দেখি, যে বাইডেনের সময় থেকেই নেতানিয়াহু তথা ইসরায়েল অনেক বেশি আগ্রাসী ভূমিকা পালন করছে, এবং গাজার উপরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তা আসলে নজির। সেটা কিন্তু ট্রাম্প কিংবা আমেরিকা কিংবা বাইডেন কেউই থামাতে পারে, বরং বাইডেন তাদের এই আক্রমণকে এক প্রকার লেজিটিমেসি দিয়ে গেছে। ট্রাম্প যদিও এসে সরাসরি ইসরায়েলের এই বিষয়টাকে সরাসরি সমর্থন করেনি, কিন্তু আমেরিকার বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখা যায় ইসরায়েলের প্রচণ্ড একটা ভূমিকা আছে আপনার আমেরিকার নির্বাচনের। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এক প্রকার ইসরায়েলই আসলে আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে, কিংবা ট্রাম্প কিংবা অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করছে। তবে ট্রাম্পের ক্ষেত্রে একটা জিনিস একটু অদ্ভুত রকম আলাদা, সেটা হলো আমরা কিছুদিন আগে দেখেছি যে মাস্ক, যিনি হলো আসলে ট্রাম্পকে অনেক বেশি সাহায্য করেছিলেন নির্বাচনের ক্ষেত্রে, এবং এক পর্যায়ে নির্বাচনের পর ট্রাম্প যখন বিজয়ী হলেন তখন তাকে কিন্তু একটা উপদেষ্টার পদে বসিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল, এবং ট্রাম্প যখন, আমার মনে হয় ট্রাম্প যখন দেখলেন যে আসলে মাস্ক তাদের ছাড়িয়ে যাচ্ছে এবং অনেক বেশি প্রভাব বিস্তার করছে, তখন কিন্তু মাস্ককে উনি সাইড করে এক প্রকার। আমার মনে হয় যে
ইসরায়েল যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা ট্রাম্পের মাধ্যমে হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। ট্রাম্প হয়তো বা এই সময়ে তাদের যে রাজনৈতিক পরিস্থিতি কিংবা মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তার ভিত্তিতে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন, কিন্তু এক পর্যায়ে যদি ট্রাম্পের মনে হয় যে আসলে নেতানিয়াহু তাকে নিয়ন্ত্রণ করছেন, সেক্ষেত্রে পরিস্থিতি উল্টেও যেতে পারে। কিন্তু আমেরিকায় তো আমরা জানি যে ইসরায়েল লোকই খুব শক্তিশালী এবং সামনে আবার মধ্যবর্তী নির্বাচন হবে। ট্রাম্প কি এ কারণে একটু দ্বিধান্বিত যে ইসরায়েলকে খুব বেশি চটানো যাবে না, এবং সে কারণেই কি উনি সরাসরি ইরানে হামলা চালিয়ে বসলেন? আমার কাছে সেটা নয়। কারণ হলো আপনি দেখেন যে ট্রাম্পের যে সমর্থক গোষ্ঠী, সেই সমর্থক গোষ্ঠীর মধ্যে কিন্তু ইরানের যুদ্ধ নিয়ে অনেক বেশি বিভক্তি আছে, এবং ট্রাম্পের অনেক বড় সমর্থক গোষ্ঠী তারা চায় যে আসলে ইরানের যুদ্ধে না যাওয়া। কারণ ট্রাম্পের এই জেতার পেছনে অন্যতম একটা এজেন্ডা ছিল যে ট্রাম্প সারা পৃথিবীর থেকে যে যুদ্ধগুলো হবে সরাসরি সেই যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করবে না, এবং ধীরে ধীরে সেখান থেকে নিজেদের গুটিয়ে রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আমরা চেষ্টা আমরা দেখেছি, এবং পাকিস্তান ভারতের ক্ষেত্রেও কিন্তু ট্রাম্প একটা বড় হ্যাঁ, বিশেষ করে মোদি তার বন্ধু, সেই জায়গা থেকে কিন্তু সে মোদিকে ওইভাবে সাহায্য করেন। সুতরাং এই জায়গায় এসে আমরা আসলে দ্বিধান দেখতে যে ট্রাম্প প্রকৃতপক্ষেই ইসরায়েলকে ইন দ্য লং রানে সাহায্য করবে না সেখান থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে এসে সরে আসবে, সেটাও করতে পারে। ইসরায়েলের দিক থেকে অনেকটা আকস্মিকভাবেই কিন্তু ইসরায়েল একটা বড় রকমের হামলা ইরানে করল, এবং মানে এত ব্যাপক হামলা এর আগে মনে হয় এতগুলো মানুষকে মানে ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডারদের হত্যা করা হলো। মানে খুব আগ্রাসী একটা আক্রমণ কৌশল তারা সেখানে নিয়েছিল। আসলে হুট করে কেন ইসরায়েল এই মুহূর্তেই এই ধরনের একটা পদক্ষেপ নিল, কি মনে হয় আপনার? ইসরায়েলের এর আগে সবচেয়ে বড় আসলে ফ্রেড ছিল বর্ণনায় হামাস, তাকে কিন্তু সে তার নির্মূল করে ফেলেছে। যদিও হামাসের অনেক গোষ্ঠী এখনও সক্রিয়, কিন্তু তাদের সেই শক্তি কিন্তু নেই। পাশাপাশি আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তারা আমেরিকার কারণে ইসরায়েলের সাথে থাকতে পারছে কিংবা তাকে সমর্থন দেখাতে পারছে। সুতরাং আপনি মধ্যপ্রাচ্যে যদি ইসরায়েলের অস্তিত্ব সংকটের জন্য সবচেয়ে বেশি আগ্রাসী ভূমিকা থাকে সেটা ইরাক। ইসরায়েল সবচেয়ে বেশি অস্তিত্ব সংকটে বলে আসলে ইরানকে নিয়ে। ফলে যখন ইসরায়েল দেখলো যে আসলে ইরান একটা টার্মস অ্যান্ড কন্ডিশনসে চলে যাচ্ছে ট্রাম্পের সাথে কিংবা আমেরিকার সাথে, ফার্দার একটা চুক্তি করছে, তারা মনে করলো আসলে এই চুক্তিটা ভেস্তে দিতে। দ্বিতীয়ত ইসরায়েল সবসময়ই একটা চুক্তি আলাপের মাঝখানে কিন্তু হামলাটা করে বসলো যে যাতে চুক্তিটা আসলে ভেঙে যায়, এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ইরান অনেক দিন থেকে অর্থনৈতিক অবরোধের পরে তারা কিন্তু তাদের পরমাণু যে ক্ষেপণাস্ত্রটা সেটা কিন্তু সফলভাবে চালিয়ে নিয়েছে, এবং একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যেটা ইসরায়েল মনে করছে যে ফার্দার গেলে এটা আসলে আমাদের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। সেই ক্ষেত্রে তাদেরকে দুর্বল করার জন্য এবং এই চুক্তিটাকে ভঙ্গ করার জন্য আমার যেটা মনে হয় ইসরায়েলি হামলাটা চালিয়েছে। আর পুরো তাদের যে খেলা আর কি শত্রুতা বজায় রাখতে হবে, এবং বলা হচ্ছে যে নেতানিয়াহুর গদি টিকিয়ে রাখারও একটা ব্যাপার ছিল। দেশের ভিতরে তিনি অজনপ্রিয় হয়ে যাচ্ছিলেন, ফলে ইরানে একটা হামলা করলে দেশের মানুষকেও বোঝাতে পারবেন যে দেখো আমাদের শত্রুকে আমি একটা ব্যবস্থা নিতে পারছি, তাদের তাকে উচিত শিক্ষা দিয়েছি। ব্যাপারটা কীরকমও ইসরায়েলের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এটা প্রত্যেকটা রাজনীতিবিদ আসলে রাজনীতিবিদদের একটা বড় সময় থাকে এবং তাদের একটা বড় আকাঙ্ক্ষা থাকে, তারা অনেক সময় পর্যন্ত ক্ষমতায় থাকবে। নেতানিয়াহুর সেই ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা অবশ্যই আছে। দ্বিতীয় আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে ইসরায়েল রাষ্ট্রটা যে প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্রটা কিন্তু একটা অবৈধ রাষ্ট্র। মানে আপনাকে আমি আমার ঘরের ভিতরে আশ্রয় দিলাম, একসময় আপনি আমাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলেন এবং ধীরে ধীরে আমার ঘরের সবটুকু অংশ আপনি দখল করেন। ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর একটা আসলে দুর্বলতা রয়েছে। দুর্বলতাটা হলো আপনি যখন আমার ঘরটা দখল করে নেবেন আপনার সবসময় ভয় থাকবে যে এই ঘর থেকে আমি কখন ছেপ হয়ে যায়। ইসরায়েলের যে মনস্তাত্ত্বিক অবস্থা ইসরায়েল রাষ্ট্রের, ইসরায়েলের রাজনীতিবিদের এবং ইসরায়েলের নাগরিকদের, তাদের মনস্তাত্ত্বিক অবস্থা কিন্তু ঠিক এইরকম যে আমরা আসলে অন্যের ঘর দখল করে আছি, সুতরাং যে কোনো উপায়ে হোক এই ঘরটা আমাদের রক্ষা করতে হবে। এবং সেই জন্য আমার মনে হয় যে তারা সবসময় একটা আক্রমণাত্মক ভূমিকায় থাকে, যাতে তাদের আক্রমণ করার আগেই তারা আক্রমণ করে বসে। সেই জায়গা থেকে ইসরায়েল এই যে ইয়েটা করতে পারে। এখন এই যে যুদ্ধবিরতি হলো, এখন সেখানে
যুদ্ধবিরতিতে কাতার একটা বড় ভূমিকা রেখেছে, এটা আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। এবং আমরা দেখলাম যে মার্কিন ঘাঁটিতে মধ্যপ্রাচ্য জুড়েই 20-21টা মার্কিন ঘাঁটি রয়েছে বিভিন্ন দেশে, এর মধ্যে কাতারও একটা আছে, আশেপাশে বাহরাইন, ওমান, এসব সৌদি আরবও আছে। তো এই যে মার্কিন ঘাঁটিগুলো, এগুলো একটু হচ্ছে কাতার, এবং কাতার ইরানের পাশে, সেই দেশেই ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে হামলা চালাও এরপর। এবং অনেকে বলছেন যেটা আগে থেকেই পাতানো একটা হামলা, যে আমেরিকাকে সতর্ক করে হামলা হয়েছে। কিন্তু কাতার এই হামলার পরে খুব রিয়াক্ট করেছে, মানে হয়তোবা কাগজে কলমে হলো তাদের রিয়াক্ট করতে হয়েছে যে আমরা এটা, আরও কয়েকটা দেশ, সৌদি আরব রিয়াক্ট করেছে। কিন্তু এমনি যখন ইসরায়েল ইরানে হামলা করলো, তখন কিন্তু সৌদি, কাতার এদেরকে ওইভাবে রিয়াক্ট করতে দেখা যায়নি। ঠিক কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর যে রিয়াকশনটা আমরা দেখেছি। তো এটা কেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না? কেন তারা একটা মানে কি বলে একটা হিপোক্রেসি একটা জায়গায় তারা থাকছে? এটা রাষ্ট্রের আসলে দুইটা অংশ থাকে, আপনি জানেন না ভাই, আপনার এটা হলো নাগরিক, আর একটা হলো রাষ্ট্রের সরকারে যারা থাকে তারা। রাষ্ট্রের সরকারে যারা থাকে তারা সবসময় চায়, যারা জনগণের ভোটে নির্বাচিত না, তারা সবসময় চায় কোনো না কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে। ইসরায়েলের এই যে আগ্রাসন দীর্ঘদিন ধরে আমরা দেখছি, শুধু যে মধ্যপ্রাচ্যে এমন না, শোনা যায় যে আমাদের বাংলাদেশের আশেপাশেও তাদের অ্যাক্টিভিটিস আছে, মানে ইসলামিক কান্ট্রিগুলোর বিরুদ্ধে তার একটা অবস্থান আছে, নানান রকমের সে তৎপরতা অপতৎপরতা লিপ্ত থাকে। এখন এই যে অপতৎপরতা থাকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সেরকম কোনো ভূমিকা আমরা দেখি না, উজ্জ্বল অবস্থান দেখি না, বড়জোর একটা বিবৃতি, নিন্দা। মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো বাংলাদেশের কথা যেটা আমরা চিন্তা করি, আমাদের থেকে তারা অনেক বেশি পাওয়ারফুল, আন্তর্জাতিকভাবেও তাদের অবস্থান আছে। কিন্তু তারা একটু মিনমিন করে কেন? তারা কেন একটু জোরালো ভয়েস রেজ করে না, বা তারাও তাদের শক্তিটা কেন দেখায় না? তাদের শক্তি নেই? একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা জানি সরকার প্রধান নির্বাচিত নয়, সেখানে জনগণের একটা ভূমিকা আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলো, সেগুলোতে এখনো রাজতন্ত্র আছে, এবং সেই রাজতন্ত্রের অবস্থা আসলে কিন্তু খুবই ভঙ্গুর। তারা জনগণ থেকে এক প্রকার বিচ্ছিন্ন, এবং বিভিন্ন ধরনের অসন্তোষ সেই জনগণের মধ্যে আছে। এই যে রাজতান্ত্রিক যে সরকার ব্যবস্থা, এটা টোটালটাই টিকিয়ে রেখেছে আসলে আমেরিকা তাদের স্বার্থে। সুতরাং এই যে যুবরাজ কিংবা রাজা যারা আছে, তাদের পেছন থেকে যদি আমেরিকা সরে যায়, তারা যে কোনো সময় পড়ে যাবে। আর আমেরিকার সবচেয়ে বড় অ্যালাই মধ্যপ্রাচ্যে, যার মাধ্যমে আসলে পুরো মধ্যপ্রাচ্যটাকে একটা হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, সেটা ইসরায়েল। সুতরাং আমেরিকা যখন তাদেরকে বলবে যে ইসরায়েলকে সমর্থন করো, তারা সমর্থন করতে কিন্তু বাদ। দ্বিতীয় আর একটা জিনিস আমরা জানি যে ইরান মূলত শিয়া অধ্যুষিত একটা শিয়া প্রধান দেশ। শিয়া এবং সুন্নিদের মধ্যে একটা ধর্মীয় বিভেদ আছে, সেই জায়গা থেকে একটা পার্থক্য থেকেই যায়। কিন্তু সেই পার্থক্যটা এখনো ওই রকম বর্তমানে আছে বলে আমার মনে হয়, অন্তত এই প্রেক্ষাপটে। হ্যাঁ, শুধু রাজনৈতিক বিষয় না, আসলে এর মধ্যে একটা ধর্মীয় কারণ আছে, যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো, সেগুলো সুন্নি, এবং ইরান মূলত শিয়া অধ্যুষিত। তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিভেদ আছে। কিন্তু এই সময়ে এসে ইসরায়েল যখন দিনের পর দিন আগ্রাসন চালিয়ে যাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, মানুষকে হত্যা করছে, তখন মনে হয় না সাধারণ মানুষের ভেতরে এই বিভেদটা আছে। সাধারণ মানুষ প্রকৃতপক্ষেই চায় যে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, ইসরায়েলের পতন হোক। কিন্তু সেসব দেশে যে রাজারা, তারা আসলে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত ইসরায়েলকে সমর্থন জানাচ্ছে। আপনার কথা যদি মানে একমত হই, তারপরে কিন্তু কিছু কিন্তু থেকে যায় এবারে। অনেক দেশ তো মুসলিম কান্ট্রি আছে যেগুলো রাজতন্ত্র না, মোটামুটি গণতন্ত্র আছে, কিন্তু তাদেরও ওই রকম কোনো অ্যাক্টিভিটিস কিন্তু দেখা যায় না এই হামলার প্রেক্ষাপটে। তুরস্কের কথা বলতে পারি, সেখানকার এরদোগান, তিনি কিন্তু অনেক কথা বলেন, গরম কথাই বলেন, অনেকে তাকে নিয়ে মিমও বানান যে ইনি শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, কথা বড় বড় বলছেন, কিন্তু বাস্তবে তার পদক্ষেপ নত। সেই সঙ্গে যদি আরো কয়েকটা দেশের নাম বলি, পাকিস্তানের সেনাপ্রধান কয়দিন আগে ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক করে এসেছেন নিজে, সেখানে হোয়াইট হাউসে। মালয়েশিয়ার কথা বলতে পারি, তাদেরও কোনো অবস্থান এরকম। মালয়েশিয়া অত্যন্ত পাওয়ারফুল একটা দেশ। ইন্দোনেশিয়ার কথা বলতে পারি। তো এই সত্যি শুধু চুপচাপ, তারাও তো তেমন একটা রোল প্লে করছে বলে মনে হয় না। অন্তত আমরা যদি গণমাধ্যমের যে খবরাখবর সেটা যদি আমরা দেখি, তাহলে এইরকম চিত্রই তো পাই। কেন মানে সবাই কেন এত নিজের মধ্যে থাকছে? কেন এই অনলাইন প্রতিবাদ ওইভাবে করছে না তারা? তুরস্ক এবং পাকিস্তান, আমি প্রথমে যদি পাকিস্তান কথা বলি, পাকিস্তান সামরিক দিক থেকে বেশ খানিকটা শক্তিশালী, কিন্তু তার যদি অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে, প্রচণ্ড হুমুর দশা। সেখানে মূলত পশ্চিমাদের সাহায্যের উপরেই পাকিস্তানের অর্থনীতিটা কোনোভাবে টিকে আছে।
সুতরাং এই সময়ে পাকিস্তান যদি সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে বিভেদে যায় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা আরও বেশি খারাপ পর্যায়ে যাবে। আরেকটা জিনিস হলো পাকিস্তানের এইখানে সবচেয়ে বড় শত্রু দেশ ভারত, এবং ভারত সবসময় চায় কোনো না কোনোভাবে সামরিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক তারা বিপদে পড়ুক, এবং ভারত এবং পাকিস্তান উভয়েরই কিন্তু বন্ধু রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তান যদি খুব সরাসরি ইরানের পক্ষে এগিয়ে যায় পাকিস্তানের জন্য সেটা বিপদ। পাকিস্তান আসলে তার নিজস্ব সিচুয়েশনের কারণে অস্তিত্বের সংকটের কারণে সে এভাবে এগিয়ে যেতে পারছে না। আপনি তুরস্কের কথাও যদি বিবেচনা করেন, তুরস্কের যে এরদোগানের বর্তমান শাসন ব্যবস্থাও কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন, এবং ধীরে ধীরে তার ক্ষমতার যে বলয় সেটা কিন্তু ছোট হয়ে আসছে। পাশাপাশি রাজতন্ত্রই আসলে রাজতন্ত্রকারী পাশাপাশি কিন্তু আপনার ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য যে ন্যাটো আছে, ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক, ফলে পূর্ব সদস্য, ফলে তার কিছু নীতিগত বিষয় কিংবা অন্যান্য সুবিধা অসুবিধার কারণে এমনকি তাদের গণতান্ত্রিক দুর্বলতার কারণে এরদোগান প্রভাবে ইরানের পক্ষে সরাসরি নামতে পারছে না। আর আপনি মালয়েশিয়ার কথা বললেন, ইন্দোনেশিয়ার কথা বললেন, এরা অর্থনৈতিকভাবে মোটামুটি সুস্থির একটা রাষ্ট্র এবং গণতান্ত্রিকভাবে রাষ্ট্র, কিন্তু তাদের মিলিটারি পাওয়ার কিন্তু ওইভাবে নাই না যে সরাসরি তারা ইরানের জন্য সেই জায়গায় চলে আসবে। ফলে প্রত্যেকটা রাষ্ট্রেরই আমরা দেখেছি মুসলিম রাষ্ট্রগুলো তাদের কোনো না কোনো দুর্বলতা আছে, যে দুর্বলতা কাটিয়ে উঠে আসলে ইরানের পক্ষে নামা কঠিন হয়ে যাচ্ছে। আমেরিকার যে দুটো শত্রু রাশিয়া এবং চীন, আপনার কি মনে হয় যে ইরান যদি সর্বাত্মক যুদ্ধে যায়, অবশ্য আমরা যখন আলোচনা করছি তখন একটা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, সেটা কার্যকর করার একটা চেষ্টা চলছে, হয়তো বা যুদ্ধবিরতি কার্যকর হয়েও যাবে, কিন্তু কথার কাছে যে ধরে নেই যে সর্বাত্মক যুদ্ধে ইরান গেল, রাশিয়া এবং চীনের অবস্থান কি দেখেন? তারা কি ইরানের পাশে দাঁড়াতে পারে? তারা ইরানের পাশে দাঁড়াবে। কিরকম দাঁড়াবে? অন্যান্য দেশগুলো যেরকম বিবৃতি দিয়েছে সেটা একটা, পাশাপাশি তারা সরাসরি যুদ্ধে হয়তো অংশগ্রহণ করবে না, কিন্তু গোপনে তাদেরকে অস্ত্র সহায়তা কিংবা অন্যান্য সহায়তা, পরোক্ষ সহায়তা। আরেকটা জিনিস খেয়াল করে যে রাশিয়া একটা বড় যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে, একটা ফ্রন্টে তার যুদ্ধ হচ্ছে, আরেকটা ফ্রন্টে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা রাশিয়ার কিন্তু সেই বাস্তব, এমনকি গোলাবারুদ দাও তার পক্ষে কিন্তু কঠিন। তৃতীয় আর একটা বিষয় খেয়াল করেন, পুতিন সরাসরি বলেছে যে ইসরায়েলে 20 লক্ষের মতো আপনার রুশ ভাষাভাষী জনগণ কিন্তু সেখানে বসবাস করে। সুতরাং একটা রাজনৈতিক বিষয়ও কিন্তু তার খেয়াল করতে হচ্ছে। ফলে একদম স্পষ্ট কথা, কখনোই রাশিয়া সেভাবে ইরানের পাশে দাঁড়াতে পারবে না, পরোক্ষভাবে হয়তো বা প্রযুক্তিগতভাবে কিংবা একটা কূটনৈতিকভাবে তারা হয়তো বা দাঁড়াতে। চীনের কথা যদি আপনি বিবেচনা করেন, চীন হয়তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু ইরানকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দেওয়া সক্ষমতা রাখে একমাত্র চীন। সে হয়তো বা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু এই যে অস্ত্র সহায়তা কিংবা প্রযুক্তিগত সহায়তা, যে সহায়তার মাধ্যমে কিন্তু কিছুদিন আগে পাকিস্তান অনেক বেশি পরিমাণ ভারতকে ক্ষতি করার সমর্থ অনেকটা কুশ শুনিয়ে দেওয়া, যাকে বলে ঘুম হারাম করে দেয়, সেরকম একটা সাহায্য চীন করতে পারে। একমাত্র আমি দেখি যে চীনই খুব সক্রিয়ভাবে ইরানের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা, এবং তারা খুব কড়া বিবৃতিও দিয়েছে, অর্থভাবেই এটার সঙ্গে নিন্দা করেছে চীন রাশিয়া এই হামলার। এই যুদ্ধ থামবে এটা আমরা প্রত্যাশা করি, কিন্তু এখন একটা হিসাব নিকাশ চলছে যে আসলে যদি যুদ্ধবিরতি কার্যকর হয়েই যায়, জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে যুদ্ধে, যে কে জিতলো কে হারলো। এখানে যদি তিনটা পক্ষ ধরি আমরা, আমেরিকা, ইসরায়েল এবং ইরান, আপনি কার জয় কার পরাজয় দেখছেন? আর মোটা দাগে আসলে জয় পরাজয়টা বলা খুব একটা কঠিন বিষয়, বলার আসলে সুযোগ নেই। দ্বিতীয় কথা হলো, যুদ্ধে আসলে কেউ জেতে না, যুদ্ধে আসলে পরাজিত হয়, কিন্তু কেউ কেউ দাবি করে যে আসলে তারা জিতেছে। আসলে মূলত জিতে যায় সেই যে রাষ্ট্র একটু আগানো থাকে, তার যে ক্ষমতায় থাকে সেই ব্যক্তিকে, কিন্তু সাধারণ মানুষ যারা ইসরায়েল বলেন, ইরান বলেন কিংবা অন্যান্য জায়গায় ভারত পাকিস্তান যেখানে যুদ্ধ হয়েছে, সেই দেশের মানুষগুলো যারা মারা গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আসলে তাদের কে জয়ী হলো কে পরাজিত শেষে কিছু বলা হয় আল্লাহ। তবে আমরা যদি রাজনৈতিক এবং সামরিকগতভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি, সেটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ইসরায়েল যদি
ব্যাকফুটে না থাকতো, আমার মনে হয় না আমেরিকা কখন এই এত তাড়াতাড়ি যুদ্ধবিরতির প্রস্তাব দিত। এবং ইসরায়েল, আমরা যতটুকু জেনেছি বিভিন্ন পত্রিকা মারফত এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে ইসরায়েল কিন্তু আমেরিকাকে বারেবারেই একটা মেসেজ দিয়েছে যে যে কোনোভাবে হোক ইরানকে নিরস্ত্র করে যেন যুদ্ধবিরতি। এমনকি ইসরায়েলের, একটু ইন্টারাপ্ট করে আপনাকে, এমনকি ইসরায়েলের পথে পথে বিলবোর্ড দিয়েছিল যে মিস্টার প্রেসিডেন্ট ফিনিশ দ্য জব। মানে ইসরায়েল তারা তো দাবি করে তারা একটা স্বতন্ত্র দেশ, কিন্তু আরেকটি দেশের প্রেসিডেন্টকে বলছে যে আপনি ইরানের কাজটি শেষ করুন, হ্যাঁ, ফিনিশ দ্য জব, এরকম লেখা বিলবোর্ডও তাদের সেখানে দেখা গেছে। এক্স্যাক্টলি, আমরা দেখেছি যে মানে ইসরায়েলি এতদিন ধরে তারা যে একটা মিথ্যার মধ্যে ছিল, যে তারা তাদের সারা দেশে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলার মাধ্যমে একটা চক্রবুদ্ধ করে তুলেছে, যে চক্রবুদ্ধ আসলে কেউ ভাঙতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে অতিরুদ্ধ অপ্রতিরোধই শুধু না, এই যে এত মানে তাদের উপর অর্থনৈতিক অবরোধ, সামরিক অবরোধ, তাদের ব্যবসা বাণিজ্যের উপর অবরোধ, এত কিছু থাকার পরে ইরান পরমাণু এবং অন্যান্য যে বিশেষ করে মিসাইল ব্যবস্থায় এত বেশি পুরো পশ্চিম তো তাকে একেবারে ঢেলে সহায়তা করছে, ছেলে ফেরত করেছে। মানে এইভাবে তুলনামূলকভাবে চিন্তা করলে ইরান তোর ধারে কাছেও পাচ্ছে না। সেই জায়গায় কিন্তু ভয়ঙ্করভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটা জিনিস আপনি খেয়াল করেন যে ইরানের যে আয়তন প্রায় 17 লাখ বর্গ কিলোমিটার, সেখানে আপনার ইসরায়েলের আয়তন মাত্র 21,000 অনেক কিলোমিটার, অনেক দেশ। এবং ইসরায়েলের যে জনঘনত্ব, সেই জনঘনত্ব কিন্তু ইরানের তুলনায় অনেক বেশি। সুতরাং ইসরায়েলের যে কোনো জায়গায় আক্রান্ত হোক না কেন, সেটা কিন্তু তারা ভীষণভাবে আক্রান্ত করছে। ফলে যদি পাওয়ার গ্রেমের দিক থেকে দেখেন, তবে এখানে বোঝা যায় যে ইসরায়েলের প্রচন্ড রকম দুর্বলতা প্রকাশ পেয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইরান খানিকটা আগানো আছে। তবে যুক্তরাষ্ট্র পরবর্তীতে যখন সরাসরি হামলায় অংশগ্রহণ করবো, তাদের পরমাণু যে কার্যক্রম সেটা নিশ্চিতভাবে পিছিয়ে যাবে। কিন্তু আমরা আবার নিউজ দেখেছি যে তারা আক্রমণ করার আগেই তাদের যে পরমাণু কর্মসূচির অনেকাংশ তারা কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়েছে। সুতরাং এখন বলা যাচ্ছে না আসলে যুদ্ধে প্রকৃতপক্ষে কে বিজয়ী হয়েছে। আমাদের আরেকটু সময় এবং বেশ কিছুটা সময় নিতে। একটা জিনিস তো এখানে একেবারে পরিষ্কার যে ইরান তাদের যে অহংকার, বা আমরা যেটা বলি দর্কচূর্ণ, মানে তারা যে বলতো যে একেবারে নিরাপদ ইসরায়েল, এখন দেখা গেছে ইরানের হামলার পর 2-3 দিনের মাথায় লোকজন বাংকারে নিচে চলে যাচ্ছে, আবার বের হয়ে আসতেছে। তাদের মানে স্বাভাবিক জীবনযাপন তাদের তছনছ হয়ে গেছে, যেটা ইসরায়েলের তো একটা উন্নত জায়গায়, উন্নত বলতে তাহলে অত্যন্ত উন্নত, সেই জায়গায় তো কল্পনাও করা যেত না। এই জায়গায় কি এক ধরনের নৈতিক বিজয় দেখছেন ইরানের দিক থেকে? নিশ্চিতভাবেই নৈতিক বিজয়। আরেকটা জিনিস আমি আগেই বলেছি যে ইসরায়েলের যে জনগণ তারা জানে তারা দখল করে এই রাষ্ট্রটার ভিতরে আছে। আরেকটা জিনিস আপনি হয়তোবা জেনে থাকবেন যে ইসরায়েলের প্রত্যেকটি নাগরিকে ইউরোপ কিংবা অন্যান্য উন্নত রাষ্ট্রের কিন্তু আপনার নাগরিকত্ব আছে। আপনি যখন খুব সহজেই একটা বিপদাপন্ন জায়গা থেকে চলে যেতে পারবেন, আপনি বোমা পড়ছে শুধু মাথার উপর থেকে যখন বোমা পড়ছে, আপনি কিন্তু চাইবেন সেই নিরাপদ রাষ্ট্রটাতে সরে যেতে। কিন্তু আপনি দেখবেন যে যখন আপনার এই টেরিটরি আপনার একমাত্র সম্ভব, সেখান থেকে আপনি কোথাও যেতে পারবেন না, তখন কিন্তু আপনি ফাইট ত্যাগ করবেন। এক্সাক্ট। সুতরাং ইরানের জনগণ এমনি নৈতিকভাবে বিজয়ী। তারা নিজের দেশের ভেতর থেকে নিজেদের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে নিজেদের সক্ষমতা দিয়ে কিন্তু লড়াইটা করছে। কিন্তু ইসরায়েলের সবকিছুই কিন্তু ধার করা, তাদের যে ভূখণ্ডটা সেটা ধার করা, তাদের যে প্রযুক্তি সেটা ধার করা, তাদের যে রাজনৈতিক চিন্তা, প্রোটেকশন সেটা ধার করা, তাদের যে চক্রবুদ্ধটা আছে সেটাও ধার করা। ইভেন আপনি তো বললেন যে যাদের সরকার অন্য সরকারের উপর নির্ভর করে, ট্রাম্পের উপর নির্ভর করে, নিশ্চিতভাবেই তারা নৈতিকভাবে অনেক বেশি নিচে আছে। সুতরাং অবশ্যই ইরান নৈতিক দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে এবং ইসরায়েলের যে মানুষের যে নৈতিক ভঙ্গুরতা, এইটা ইসরায়েল রাষ্ট্রটাকে অনেক বেশি অস্থির করবে এবং ইসরায়েলের যে নাগরিক তাদের মধ্যে যে পলায়ন পর্যায়ে মনোভাব সেটা আরো বৃদ্ধি করবে বলেই আমার মানে ইরান এই ক্ষেত্রে একটা মোক্ষম একটা জায়গায় আঘাত করতে পেরেছে বলে মনে হয়। তাদের মনস্তত্ত্বে আঘাত করতে আঘাত করছে এবং ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা মানে বড় দেশ হয়তো বা সেটা কাটিয়ে উঠবে এবং আলটিমেটলি সাধারণ মানুষই মূল ক্ষতিটা তো হয়েছে। আমরা যারা যুদ্ধবিরোধীতে আমরা তো অবশ্যই এটাকে মানব। এখন কি পরিস্থিতি দেখছেন, মানে যুদ্ধবিরতি যদি কার্যকর হয়
ভবিষ্যতের শত্রুতাকে কিভাবে দেখছেন? আসলে কি এই অঞ্চলে শান্তি আসবে মনে হয়? কি হতে পারে? এই অঞ্চলের শান্তি আসবে যদি আসলে আপনার ইসরায়েলের মতো একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো সেখানে গড়ে ওঠে। আমার কাছে মনে হয় যে ইরান, আমি জানি না, আ অনেক দিন ধরে ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা পরমাণু অস্ত্র এখনো কেন বানায়নি? এটা আসলে আমার কাছে একটা আশ্চর্যের বিষয়। কারণ পরমাণু অস্ত্র অনেক ক্ষেত্রেই আসলে মারাত্মক অস্ত্র হিসেবে বিবেচিত হয়। আমরা দেখেছি ২য় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা যে বোমা ফেলেছিল, সেই বোমার কারণে কিন্তু হাজার, হাজার মানুষ, লক্ষ, লক্ষ মানুষ, কয়েক লাখ মারা গেছে, কয়েক লক্ষাধিক লক্ষ রাখা। কিন্তু এই সময়ে এসে ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যারা নিউক্লিয়ার পাওয়ার, তারা কিন্তু একটা ব্যালেন্সের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে। সুতরাং আ এই যে আ এই যুদ্ধটা হয়ে গেল, এরপরে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে ইরানের যে আসলে নিউক্লিয়ার পাওয়ারে চলে যাওয়া। নিউক্লিয়ার পাওয়ারে যে তারা যদি চলে যায়, তাহলে আসলে তাদেরকে কেউ খাটাতে সাহস পাবে না এবং ইরান, মানে এটাই একটা তার ডিফেন্সিভ, মানে তার ডিফেন্সকে শক্ত রাখার জন্য এটাই সবচেয়ে হ্যাঁ, এবং কার্যকর। অন্যান্য যে মুসলিম জনগোষ্ঠী আছে এই মধ্যপ্রাচ্যে, ইরান তাদের একটা প্রোটেকশনের জায়গা পেতে পারে। অন্য ক্ষেত্রে যদি ইরানের এই দুর্বল অবস্থা থাকে, ভঙ্গুর অবস্থা থাকে, আমার মনে হয় না যে ইসরায়েল তার আগ্রাসন থামাবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এখানে একটা বিষয় যে ইরান যখন আক্রমণ করলো ইসরায়েল, তখন অনেকেই বলছিলেন, আমরা অনেকে ভাবছিলাম যে ইরান কিভাবে এত বড় শক্তিকে সামলাবে। কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র ২টা ক্ষেত্রে তারা বেশ কার্যকর ব্যবস্থা নিয়েছে। একটা তারা মিসাইলের যে ভান্ডার গড়ে তুলেছে, শুধু মিসাইল দিয়ে এত বড় শক্তিকে সে ঠেকিয়ে দিয়েছে। এবং কিছু ড্রোনও আছে তার, কিন্তু মূলত মিসাইল তার প্রধান আর্সেনাল বা প্রধান শক্তি। তো এই বিষয়টাও কিন্তু ভাবিয়ে তুলেছে, বিশেষ করে সামরিক বিশ্লেষকরা কিন্তু নতুন করে ভাবছেন যে শুধু মিসাইল দিয়েও কি করা যায় নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে। সত্যি কথা। আপনার হলো এখনকার যে প্রযুক্তি ব্যবস্থা, বিশেষ করে মিসাইল প্রযুক্তি ব্যবস্থায় এত বেশি দ্রুতগতি সম্পন্ন মিসাইল আছে যে আসলে আয়রন ডোম কিন্তু অন্যান্য যে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আসলে খুব সহজেই কাবু করে ফেলা যায়। ৩য় কথা হলো যে আমার মনে হয় ইরানের খামেনি সরকার কিংবা অন্যান্য যারা আছে, বর্তমান সরকার যে আছে, তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা সৃষ্টি হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকার অনেক বড় একটা উদ্দেশ্য ছিল সেখানকার যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান যে শাসন ব্যবস্থা করা পরিবর্তন করা এবং ইরানের মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি করা, কিন্তু উল্টো ফল হয়েছে। ইরানের মানুষ এখন অনেক বেশি একাত্ম। তারা কিন্তু বর্তমান সরকারের বিভেদ বলে বর্তমান সরকারের পেছনে দাঁড়িয়েছে এবং তারা চিন্তা করছে যে না, আমাদের এই শক্তিটাকে বজায় রাখতে হবে। সুতরাং সব দিক থেকে ইরান আসলে তার যে কিছু মানুষ, বিশেষ করে ৬০০-র বেশি মানুষ নিহত হয়েছে বা অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে, এই ক্ষতি ব্যতীত অন্যান্য দিক থেকে কিন্তু ইরান এগিয়ে আছে বলেই আমার মনে হচ্ছে। আপনি পরমাণু অস্ত্রের কথা বলছিলেন, তো এটা তো অর্জন করা সহজ নয়। ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটা বিষয় আছে। আবার অনেকে বলছেন যে আসলে ইরানের যে কর্মসূচির কথা বলা হচ্ছে তা ওইভাবে আগাচ্ছে না। এটা পশ্চিমাদের একটা প্রপাগান্ডা, যেরকম সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রপাগান্ডা ছিল, গাদ্দাফির বিরুদ্ধে প্রপাগান্ডা ছিল। আসলে ইরান পরমাণু অস্ত্রর যে তাদের যে অ্যাম্বিশন সেটা ত্যাগ করেছে, এরকম একটি আলাপও আছে। এরকম আলাপ আছে। আসলে ডিপ স্টেটে কি হচ্ছে আমরা আসলে জানি না। আমরা শুধুমাত্র ধারণা করতে পারি। তবে ইরানের যে এই পরমাণু কার্যক্রম, এটা নিয়ে কিন্তু ১ বছর ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় আপনার নিউজ হচ্ছে যে ইরান এটা নিশ্চিত যে ইরান ৬০ ভাগ তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেটা কিন্তু সম্পন্ন করতে পেরেছে। ৬০ থেকে ৯০ ভাগে যাওয়া সায়েন্স যেটা বলে খুব বেশি কঠিন কিছু। সেই জায়গায় কিন্তু ইরান যদি চায় এখন, আমার মনে হয় যে সেটা পারবে। আপনার উত্তর কোরিয়া কিন্তু আমাদের সামনে এই ধরনের একটা উদাহরণ। ২০০১ সালের পর তারা যখন আক্রান্ত হলো, তারা কিন্তু ধীরে, 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 ধীরে ২০০৫-৬ কিংবা ৭ এর দিকে এসে নিউক্লিয়ার পাওয়ারে পরিণত হয়েছে এবং আপনি দেখবেন যে অ্যা উত্তর কোরিয়ার ভিতরে অনেক কিছুই পড়ছে। কিন্তু ওইখানে গিয়ে নাক গলাতে কেউ কিন্তু সাহস পাচ্ছে না। ফলে ইরান আসলে যদি চায়, আমার মনে হয় সেই প্রযুক্তি তারা সহজেই পেয়ে যেতে পারে। আরেকটা জিনিস সে কিন্তু বলেছে যে ইরানকে অনেক দেশই পরমাণু অস্ত্র দেওয়ার জন্য আসলে প্রস্তুত আছে। মানে অনেকে আবার এটাও একটা আলাপ আছে যে তার কাছে প্রযুক্তি আছে, কিন্তু তার মূল সংকট হলো ইউরেনিয়ামটা। মানে হয়তো অস্ত্র বানানোর সব নকশা সবকিছুই তার কাছে আছে, কিন্তু ইউরেনিয়ামটা হলেই তার এটা পূর্ণ হয়। মানে কিন্তু আপনার প্রায়
150-250 এরকম নানান খবর পাওয়া যাচ্ছে যে ইউরেনিয়াম আছে, যেটা দিয়ে খুব সহজেই 9টা পারমাণবিক বোমা বানানো যায়। আর পারমাণবিক বোমা আসলে এত দরকার নেই, তাদের একটা বলেই যথেষ্ট। এদের কার দিকে মারবে তার ঠিক ঠিক আছে। আমরা আশা করব যে বিশ্ব সেই পরমাণু যুদ্ধের দিকে যাবে না এবং এই যুদ্ধপ্রীতি কার্যকর হবে। তো অনুসুক, আপনাকে অনেক ধন্যবাদ ইস্যুটা আসার জন্য। কথা হবে পরবর্তীতে আবার নতুন কোনো টপিকে। নিশ্চয়ই নাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। দর্শক, আমরা আশা করব যে পৃথিবীতে শান্তি আসবে, দ্রুত থামবে। আমরা সংঘাত চাই না, সংলাপের মাধ্যমে সব ধরনের সমাধান আসবে। মানুষে মানুষে হাসি মুখে বসবাস করবে এই সুন্দর পৃথিবীটা। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।